Welcome to NDMC Presents Mastery Bootcamp for PTPHO 26 আজকে আমাদের ক্যাম্পের হচ্ছে প্রথম ক্লাস অন ডাইনামিক্স এন্ড সেই সাথে এটা আমারও প্রথম ক্লাস। সো কোথাও যদি কোনো কিছু বুঝতে হচ্ছে অসুবিধা হয় তাহলে মাইক্রোফোনটা ওপেন করে আস্ক করলে বেটার হয়। তাহলে বেশি কথা না বলে হচ্ছে স্টার্ট করি। আহ, প্রথম দিকে হচ্ছে আমরা একদম বেসিক পর্যায়ে হচ্ছে কথাবার্তা বলবো, কারণ হচ্ছে দেখা যায় এইসব ক্ষেত্রে এই বেসিক জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ধারণা অস্পষ্ট হওয়ার কারণে হচ্ছে আমরা বেশি দূর আগাতে পারি না। সো ফার্স্টে আসি হচ্ছে নিউটনস ফার্স্ট ল। তো এখানে আমি হচ্ছে আগে থেকে লিখে রেখেছি যাতে হচ্ছে আমার সুবিধা হয়। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বডি হচ্ছে তার স্টেট অফ মোশন অর্থাৎ স্থিতি বা গতি হচ্ছে বজায় রাখবে যদি তার উপরে কোনো নেট ফোর্স অর্থাৎ লব্ধি বল কাজ না করে। এখন অনেক সময় দেখা যায় যে সেকেন্ড ল পড়ার পর আমাদের কাছে মনে হয় যে ফার্স্ট লটা মনে হয় সেকেন্ড লর একটা রেজাল্ট, যেখানে হচ্ছে আমরা এফ সমান জিরো বসিয়ে দিই এবং এ সমান জিরো পেয়ে যাই। বাট এটা আসলে সেকেন্ড ল এর কোনো রেজাল্ট না। এন্ড টু বি ভেরি অনেস্ট, সেকেন্ড লটা স্টেট করার জন্য ফার্স্ট ল লাগে, কারণ ফার্স্ট ল কাজটা হচ্ছে আহ, কিছু রেফারেন্স ফ্রেম চুজ করা যেখানে হচ্ছে আমরা নিউটনস ল গুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। এন্ড সেজন্য হচ্ছে আমাদের এই ফার্স্ট লটা হচ্ছে আগে লাগে আর কি। তো এখানে যেটা বলতেছে যে দিস ল ইজ নট এ স্পেশাল কেস অফ নিউটনস সেকেন্ড ল বাট rather used to identify a special set of reference frames where Newton's laws directly apply. ফার্স্ট ইউজ করে আমরা মূলত দুই ধরনের ফ্রেম পেয়ে থাকি, একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে বলে যে নিউটনস ফার্স্ট ল কাজ করে, বাট নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলে যে নিউটনস ফার্স্ট ল কাজ করে না। এখন এগুলো আসলে কি বোঝাচ্ছে? Inertial reference frame. These frames do not have their own acceleration. So if a body is not subject to any force and doesn't accelerate, the inertial reference frame conclude that the body is not accelerating and thus Newton's first law works. এখানে যেটা বেসিক্যালি বলা হয়েছে যে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের নিজের নিজের কোনো ত্বরণ থাকে না। সো এখন দেখা গেল যে কোনো একটা বডি আছে যেটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এন্ড নিউটনস ফার্স্ট ল থেকে আমরা জানি যে তার কোনো অ্যাক্সিলারেশনও থাকবে না। অ্যাক্সিলারেশন থাকবে না বলতে বোঝাচ্ছি যে তার স্টেট অফ মোশনটা প্রিজার্ভ থাকবে। এখন একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যেহেতু নিজেরও কোনো অ্যাক্সিলারেশন নাই, সেও কিন্তু দেখবে যে ওই বডিটার কোনো অ্যাক্সিলারেশন নাই, which is basically যে রিলেটিভ অ্যাক্সিলারেশন নাই, এন্ড ফোর্স তো তার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। সো তার হিসাবে কিন্তু নিউটনস ফার্স্ট ল কাজ করতেছে। বাট নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে these frames have their own acceleration even if a body is not accelerating, means not subject to any net force. They conclude that the body is accelerating without any force and the first law is wrong. So নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের হচ্ছে নিজের একটা ত্বরণ থাকে। আহ, ত্বরণ বলতে যে আমি শুধু মানে ধনাত্মক ত্বরণ বুঝেছি তা না, ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দনও থাকতে পারে। অর্থাৎ রেফারেন্স ফ্রেমের নিজের ভেলোসিটি চেঞ্জ থাকলেই হবে। সে হচ্ছে তার সাপেক্ষে কোনো একটা বডির যদি মানে ইন রিয়েল লাইফ হয়তো তার কোনো ত্বরণ নাই, বাট ওই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তার একটা রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকে, এন্ড সো সে অবভিয়াসলি বলবে যে দ্য বডি ইজ অ্যাক্সিলারেটিং। বাট অ্যাজ আই সেড ওই বডিটার উপরে কিন্তু কোনো নেট ফোর্স ছিল না, এন্ড নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষেও কিন্তু দেখতেছে যে ওর উপরে কোনো নেট ফোর্স নাই, স্টিল ওই বডিটার মোশনের চেঞ্জ হচ্ছে। সো তার সাপেক্ষে অবভিয়াসলি নিউটনস ফার্স্ট ল কাজ করে না, কারণ কোনো নেট অ্যাপ্লাই ফোর্স ছাড়াই চেঞ্জ অফ মোশন কিভাবে হয়। সো এই ধরনের ফ্রেম গুলো হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। So to apply Newton's laws directly, we need to choose an inertial reference frame that can be identified using the first law. নিউটনস ল গুলো যদি আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চাই কোনো একটা ঘটনার ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, বাংলায় হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়, নিতে হবে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট ল দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। আহ, এই নন ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ধারণাটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমাদের হচ্ছে আগে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সম্পর্কে একটু ধারণা থাকলে বেটার হয় আর কি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা আসলে
মানে শুনতে যতটা কঠিন লাগে আসলে তেমন কিছু না। আমরা রিয়েল লাইফ যেগুলো দেখি, যেগুলো অবজার্ভ করি, যেগুলো নর্মালি আমরা কনক্লুশন দিই, সেগুলোরই একটু সাজানো গোছানো রূপ আর কি। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ফ্রেম আছে, এন্ড এই ফ্রেমটা হচ্ছে মুভ করতেছে না। আচ্ছা, এই ফ্রেমটা হচ্ছে ফ্রেম 1, আর এটা হচ্ছে ফ্রেম 2। ফ্রেম 1 এর অরিজিনকে আমরা ও দিয়ে এবং ফ্রেম 2 এর অরিজিনকে আমরা ও প্রাইম দিয়ে প্রকাশ করছি। ফ্রেম 1 যেটা, এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে স্থির আছে, বাট ফ্রেম 2 গ্রাউন্ডের সাপেক্ষে এন্ড এট দ্য সেম টাইম ফ্রেম 1 এর সাপেক্ষে v21 বেগে গতিশীল। এখন এখানে এই একটা বিন্দু নিলাম, সে এই বিন্দুটাতে কোনো একটা বিন্দু ভর আছে বা যে কোনো কিছু আছে। ফ্রেম 1 এর সাপেক্ষে তার যে পজিশন ভেক্টরটা, সেটাকে আমরা r1 ভেক্টর দ্বারা, এবং ফ্রেম 2 এর সাপেক্ষে পজিশন ভেক্টরকে r2 দ্বারা প্রকাশ করছি। এন্ড ফ্রেম 1 এর সাপেক্ষে ফ্রেম 2 এর অবস্থান, সেটাকে আমরা প্রকাশ করছি r21 দ্বারা। এন্ড হ্যাঁ, এখন এটা যেহেতু বেগ আছে, এটা অবভিয়াসলি মুভ করতে থাকবে, এটার সাপেক্ষে ওর পজিশন চেঞ্জ হতে থাকবে, r21 চেঞ্জ হতে থাকবে। সো এগুলাই হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি আর কি। v21 যেটা, যেটা হচ্ছে ওই এই ফ্রেমের সাপেক্ষে এই ফ্রেমের বেগ, সেটা কিন্তু অবভিয়াসলি এই r21 ভেক্টরের টাইম ডেরিভেটিভ এর সমান হবে, কারণ বেগ বলতে আমরা অবস্থানের পরিবর্তনের হারকে বুঝিয়ে থাকি। সো v21 is the time derivative of r21, যেটাকে আমরা r21 উপরে একটা ডট দিয়ে প্রকাশ করতে পারি। আহ এটাকে বেসিক্যালি নিউটনস ডট নোটেশন বলে, যেটা আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি যে এটা আসলে কিভাবে কাজ করে। কোন একটা ভ্যারিয়েবলের উপরে যদি একটা ডট থাকে, সেটা বোঝায় হচ্ছে ডিডিটি অফ এক্স, অর্থাৎ ওই ভ্যারিয়েবলের ফার্স্ট টাইম ডেরিভেটিভ। এক্স যদি পজিশন হয়, দেন এটা ভেলোসিটি বোঝায়। এক্স ডাবল ডট হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম। অ্যাগেন এক্স যদি পজিশন হয়, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিলারেশনই বোঝায়। আবার অ্যাক্সিলারেশনকে আমরা ডিডিটি অফ ভি দ্বারা প্রকাশ করতে পারি, হুইচ ইজ নিউটনস ডট নোটেশনে হয় হচ্ছে ভি ডট। এন্ড এক্স ট্রিপল ডট ডট, এটা হচ্ছে এক্স এর থার্ড টাইম ডেরিভেটিভ, বা এটার কোনো লাইক ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের মতো ঠিক কি বলে আমার ঠিক এখন মনে নেই, মেবি জার্ট বলে, আই এম নট শিওর। সো মেইন কথাটা হচ্ছে কোন একটা ভ্যারিয়েবলের উপর যদি n সংখ্যক ডট থাকে, সেটা বোঝায় হচ্ছে ওইটা হচ্ছে যে এ ভ্যারিয়েবলটা n তম টাইম ডেরিভেটিভ, এটাই আর কিছু না। এখন আমরা যদি এই এ ও প্রাইম এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে r2 ভেক্টর সমান হচ্ছে r1 ভেক্টর মাইনাস r21 ভেক্টর। এটা জাস্ট ভেক্টরের বিয়োগ সূত্র থেকে আমরা যেটা পাই আর কি। এন্ড আমরা যে বলি যে মানে একটা গাড়ির পাশে আমিও দৌড়াচ্ছি, দেন আমার গাড়ির সাপেক্ষে আমার দেখতে একটু কম হবে, দেন আমরা মাইনাস করে দিই। এই মাইনাসটা আসলে আসে হচ্ছে এখান থেকে, এই মাইনাসটার কারণে ওখানে ওই মাইনাসটা আসে। যে সো বেসিক্যালি ভেক্টরের বিয়োগ সূত্র থেকে আমরা এই কনক্লুশন গুলো দিই, যদিও আমরা হচ্ছে ওয়ান ডিমেনশনাল কেসে এত কিছু হচ্ছে আমাদের লাগে না, এন্ড আমরা বুঝিও না। মানে নর্মালি আমরা কনক্লুড করতে পারি যে কম হবে বেশি হবে, বাট যদি মানে হায়ার ডিমেনশনে চিন্তা করি, তাহলে হচ্ছে এইভাবে ভেক্টরের ত্রিভুজের বিয়োগ সূত্র থেকে এটা আসে। এন্ড দুই পাশে যদি আমরা টাইম ডেরিভেটিভ নেই, সো ডিডিটি অফ r2, which means that ফ্রেম 2 এর সাপেক্ষে ওই পজিশনটার যেই যে লোকেটিং ভেক্টর, ওইটার চেঞ্জ টাইমের সাপেক্ষে ইজ ইকুয়াল টু ডিডিটি অফ r1 মাইনাস ডিডিটি অফ r21। এখন ফ্রেম 2 এর সাপেক্ষে ওর পজিশন ভেক্টরের চেঞ্জের যে হার, সেটা অবভিয়াসলি ওর সাপেক্ষে ওর ভেলোসিটি, which is v2, and same goes for r1, so this becomes v1, and ddt of r21, যেটা আমরা আগেই বলছিলাম যে v21 এর সমান, দেন আমরা পাই হচ্ছে v21। সো আমাদের যে লাস্ট কনক্লুশনটা আসছে সেটা হচ্ছে v2 সমান v1 মাইনাস v21, which means that ফ্রেম 2 এর সাপেক্ষে কোন একটা এই এ বিন্দুর যে ভেলোসিটি, ওইটা হচ্ছে সমান হবে কিসে, ফ্রেম 1 এর সাপেক্ষে ওর ভেলোসিটি মাইনাস ফ্রেম 1 এর সাপেক্ষে ফ্রেম 2 এর ভেলোসিটি। এখান থেকে আমরা আর একটা কনক্লুশন আসতে পারি, যেটা হচ্ছে আমরা যদি এই ইকুয়েশনটার উভয় পাশে আবারও টাইম ডেরিভেটিভ নিই,
সো লেফট হ্যান্ড সাইডে আমরা পাই হচ্ছে ডিডিটি অফ v2, যেটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্সিলারেশন a2. Same goes for v1 and also v21. এন্ড আমরা যতবারই টাইম ডেরিভেটিভ নিই না কেন এই ধরনের একটা সম্পর্ক পাবো। এখন ও যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছিল ফ্রেম 2, ওর অ্যাক্সিলারেশন 0, which means that মানে ফ্রেম 1 এর সাপেক্ষে ফ্রেম 2 এর কোনো অ্যাক্সিলারেশন নাই। সো আর a21 will be 0. a21 যদি 0 হয় a2 সমান a1 হবে, which means that ফ্রেম 1 স্থির ছিল বাট ফ্রেম 2 মুভিং ছিল, বাট কনস্ট্যান্ট ভেলোসিটিতে। সো বাট ইয়েট ওরাও দুইজনই হচ্ছে এই পজিশনের যে অ্যাক্সিলারেশন সেটা সেম কাউন্ট করবে। এই ধারণাটা থেকেই হচ্ছে আমি ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সম্পর্কে আরো বেশি ধারণা পাইতে পারি। এটি ধরো হচ্ছে এখানে একজন ব্যক্তি হচ্ছে গাড়ি চালাচ্ছে ভি বেগে, আর এখানে একজন লোক দাঁড়ায় আছে 0 মিটার/সেকেন্ড তাই বেগ, আর এই ব্যক্তি হচ্ছে u/সেকেন্ড বেগে গাড়ি যেদিকে চলতেছে সেদিকেই দৌড়াচ্ছে। এখন ওর সামনে সে ফর এক্সাম্পল কোন একটা আপেল আছে, সো এন্ড ওইটাও হচ্ছে গাড়ির সাথে চলতেছে আর কি। সো ওইটার ভেলোসিটি ভি। সো এই ব্যক্তির সাপেক্ষে ওই আপেলটার যে ভেলোসিটি সেটা হবে হচ্ছে ভি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আইডিয়া থেকে আমরা পাই সেটা হচ্ছে -0, which is v. এন্ড এখন ধরো যে এই লোক হচ্ছে গাড়িটা হঠাৎ ব্রেক করা শুরু করলো, সো গাড়ির একটা ডিসেলারেশন হবে, এন্ড অ্যাজ ওই লোকটা হচ্ছে সিটে বসে আছে, সিট বেল্ট পরে আছে, তারও একটা ডিসেলারেশন হবে গাড়ির সাথে লেগে থাকার কারণে। বাট আপেলটা কিন্তু ঠিক ওই মুহূর্তে ডিসেলারেট করা শুরু করবে না, এটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করবে, which means that এটা আগে যে ভেলোসিটিটা আসতেছিল পরেও ঠিক সেই ভেলোসিটিতেই যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আগেও ভি ছিল, ব্রেক করার মুহূর্তে যখন গাড়িটা আস্তে আস্তে ডিসেলারেট করা শুরু করছে তখনও ভি থাকবে, এন্ড ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাপেক্ষে ওই আপেলের বেগ হবে v-0 ইকুয়ালস ভি। সো আপেলের উপরে কিন্তু কোনো ফোর্স কাজ করে নাই, ব্যক্তিটার উপরে একটা ফোর্স কাজ করছে, সে হচ্ছে সিট বেল্ট পরেছিল এন্ড ব্রেক করার কারণে তার উপরে একটা ফোর্স অবভিয়াসলি ছিল। সো তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই, এন্ড চেঞ্জ ইন ভেলোসিটিও হচ্ছে 0, মিন্স অ্যাক্সিলারেশনও 0। সো যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল সে বলবে যে এই আপেলটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই এন্ড মোশনের কোনো চেঞ্জ হয় নাই, সো নিউটনস ফার্স্ট ল কাজ করতেছে। ওকে ঠিক আছে। সো ও হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যার সাপেক্ষে ফার্স্ট ল কাজ করতেছে। এখন ধরে নিলাম যে এই ব্যক্তিটা হচ্ছে u/সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল। সো গাড়ি ব্রেক করার আগে আপেলের বেগ যখন ভূমির সাপেক্ষে ভি ছিল, তখন ওই ব্যক্তির সাপেক্ষে আপেলের বেগ ছিল v-u ফ্রম দ্য আইডিয়া অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এন্ড যখন গাড়িটা হচ্ছে ব্রেক করা শুরু করলো, এন্ড সেম ভাবে ওই আপেলটাও কিন্তু আগের মতোই সেই ভি বেগেই চলতেছিল, কারণ তার উপরে কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হয়নি। বাট ওই u/সেকেন্ড বেগে দৌড়ানো ব্যক্তির সাপেক্ষে ওর বেগ ছিল হচ্ছে v-u। সো এই ব্যক্তির সাপেক্ষে দেখা যাচ্ছে যে ওই আপেলের ভেলোসিটি সেম থাকতেছে, এন্ড ওর সাপেক্ষেও কিন্তু ওই আপেলের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই। সো সেও বলবে যে ফোর্স অ্যাপ্লাই হয় নাই, মোশন প্রিজার্ভ ছিল। সো সেও কিন্তু একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বাট আমরা যদি এখন যে ব্যক্তিটা গাড়ি চালাচ্ছিল ওর সাপেক্ষে চিন্তা করি, ও ভি বেগে ভূমির সাপেক্ষে আপেলের বেগ ছিল ভি ব্রেক করার আগে, ভূমির সাপেক্ষে ব্যক্তির বেগও কিন্তু ভি ছিল কারণ সে গাড়ির সাথে হচ্ছে আগাচ্ছিল। সো ব্যক্তির সাপেক্ষে আপেলের বেগ 0। বাট যখন ব্রেক করা স্টার্ট করলো, ভূমির সাপেক্ষে ব্যক্তির বেগ ব্যক্তির বেগ না সরি আপেলের বেগ কিন্তু ভি থাকবে, এই লজিকটা আমরা আগে অনেক বলেছি। কিন্তু ব্যক্তির যে বেগ সেটা কিন্তু একটু কমবে, অ্যাজ ও কিন্তু গাড়ির সাথে ডিসেলারেট করতেছে। এখন এই কমে যাওয়া বেগটা ধরে নিলাম যে ভি ইউ ইউ না ডাব্লিউ। এখন বোঝা যাচ্ছে যে এটা সমান হবে না, কারণ ভি আর ডাব্লিউ আই মিন 0 হবে না, কারণ ভি আর ডাব্লিউ সেম না, ডাব্লিউ একটু কম ভি এর থেকে। সো তার সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে গাড়ির বেগ সরি গাড়ি না
আপেলের বেগ 0 ছিল, বাট ব্রেক করার মুহূর্তে সে হচ্ছে হঠাৎ করে সামনের দিকে আগানো শুরু করছে, বাট তার সাপেক্ষে কিন্তু কোনো নেট ফোর্স ছিল না। সো তার কনক্লুশনটা হচ্ছে কোনো নেট ফোর্স ছাড়াই একটা বডির হচ্ছে মোশনের চেঞ্জ হচ্ছে, which means নিউটনস ফার্স্ট ল কাজ করতেছে না। সো ও হচ্ছে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো এই ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিজের কোনো অ্যাক্সিলারেশন থাকে না, বাট নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের নিজের একটা অ্যাক্সিলারেশন থাকে, যে কারণে হচ্ছে তার সাপেক্ষে নিউটনস ফার্স্ট ল ঠিকভাবে কাজ করে না। আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। অর্থাৎ দুইটা উলম্ব অক্ষের মধ্যে যে ঘটনাগুলো ঘটে ওগুলো একটা আরেকটার উপরে নির্ভরশীল না, এরকম কিছু এরকম একটা ধারণা আর কি। What happens on an axis does not affect what happens on an axis perpendicular to it. একটা অ্যাক্সিসে কি ঘটতেছে এটা এফেক্ট করবে না কিসের উপর, যেটা হচ্ছে ওই অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার আরেকটি অ্যাক্সিস। Uh, this is usually true, but might not be in the cases of special constraints that generally appear on very advanced problems. Um, most case এটা true, but হ্যাঁ খুবই কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এটা মানে খুব বেশি মানে সিম্পল কোনো সম্পর্ক আসে না আর কি, বাট ওগুলো অনেক অ্যাডভান্স প্রবলেম আসে, লাইক ফিজিক্স কাপ টাইপের প্রবলেমে আসে আর কি। আহ, আচ্ছা, this independence really comes in handy to convert vectorial events into a set of scalar relations. For this, we take 2 or 3 perpendicular axes in most cases. একটা ঘটনায় অনেকগুলো ভেক্টর থাকতে পারে, এন্ড ওই ভেক্টর গুলাকে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর উপরে হচ্ছে ডিকম্পোজ করলে আমরা কয়েকটা হচ্ছে স্কেলার ইকুয়েশন পাই, স্কেলার রিলেশন পাই আর কি, যেগুলো আমাদের জন্য সলভ করতে ইজিয়ার। এখানে ওইটাই বলতেছে। এখন 2 ডিমেনশনাল কেসের ক্ষেত্রে আমরা 2টা অ্যাক্সিস নেই, আর 3 ডিমেনশনাল 3টা নেই। দ্যাটস ইট। If a body moves in such a way that its acceleration is always confined in a particular direction, we take an axis in that particular direction and take other axes accordingly. A clever choice of axis often simplifies progress to a great extent. আহ, এখানে যেটা বোঝাচ্ছে যে কোন একটা বডি যদি এমন ভাবে মুভ করে যে তার অ্যাক্সিলারেশনটা সবসময় একটা নির্দিষ্ট দিকে, ওইটা হতে পারে যে একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর, বা হয়তো সবসময় ব্যাসার্ধের দিকে, বা মানে একটা নির্দিষ্ট দিকে যেটা হচ্ছে সবসময় আইডেন্টিফাই করা যায়। আমরা সাধারণত ওই দিকে হচ্ছে একটা অ্যাক্সিস নেই, আর হচ্ছে তার লম্ব দিকে আরেকটা অ্যাক্সিস নেই। আম, এটার যে রিজনটা সেটা হচ্ছে ওই এটা লম্ব দিকে যেহেতু কখনোই মুভ করতেছে না, সো ওই অ্যাক্সিসে হচ্ছে আমাদের ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন এগুলো হচ্ছে 0 হবে। সো ওখান থেকে আমরা একটা মানে অপেক্ষাকৃত সহজ রিলেশন পাই আর কি। এটা প্রবলেম সলভ করতে করতে বোঝা যায়, and অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিসের চয়েসটা ঠিকভাবে করলে অনেক কমপ্লেক্স একটা প্রবলেম অনেক সিম্পলি করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে নিউটনস সেকেন্ড ল। রেট অফ চেঞ্জ অফ এ পার্টিকলস মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু নেট অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছে যে কোনো একটা বডির ভর বেগের পরিবর্তনের হার সময়ের সাথে এটা হচ্ছে তার উপর ক্রিয়াশীল মোট বাহ্যিক বলের সমানুপাতিক হবে আর কি। মোমেন্টামকে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করি, and it is defined as p equals mv in classical mechanics. সো পি এর যে টাইম ডেরিভেটিভ সেটা প্রপোর্শনাল হবে ফোর্সের যতগুলো ফোর্স কাজ করতেছে সেগুলার রেজাল্টেন্ট। সো এখানে প্রপোর্শনাল সম্পর্কটাকে আমরা ইকুয়েশন বানানোর জন্য হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসি, দেন হচ্ছে কে ইকুয়ালস 1 এই ক্ষেত্রে আমরা ধরে নিই, দেন হচ্ছে ডিপি ডিটি সমান সামেশন অফ এফ পাই আমরা, আর এটা হচ্ছে আমরা জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পি সমান এমভি আমরা যদি সাবস্টিটিউট করি, সামেশন অফ এফ আসতেছে হচ্ছে ডিডিটি অফ এমভি। এখন আমরা যদি এখানে চেইন রুল অ্যাপ্লাই করি, আমরা ধরে নিচ্ছি যে এম কনস্ট্যান্ট না। এম কনস্ট্যান্ট হলে আমরা আগেই বের করে নিয়ে আসতাম এটা ওই ডেরিভেটিভ থেকে, দেন হচ্ছে সিম্পলি এম ডিভিডিটি আসলো, কিন্তু ধরে নিলাম যে এম কনস্ট্যান্ট না। সো চেইন রুল থেকে আমরা পাচ্ছি এম ডিভিডিটি প্লাস ভি ডিএফডিটি। বাট একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে সেকেন্ড ল ইজ অনলি অ্যাপ্লিকেবল টু বিন্দু ভরের জন্য প্রযোজ্য, এন্ড
একটা বিন্দু ভরের হচ্ছে বিন্দু কণা আর কি, পার্টিকেল বিন্দু কণার ভর কিন্তু তার নিজের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ভর যদি চেঞ্জ হয় ওই পার্টিকেল আসলে চেঞ্জ হয়ে গেছে, তো তখন আলাদা একটা ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশনের উপরে ওই পার্টিকেলের জন্য আবার সেম ইকুয়েশন কাজ করবে না। সো এটাই হচ্ছে রিজন আর কি, যে আমরা এর বাইরে আনি, বা এখানে হচ্ছে একটা পার্টিকেলের মাস যেহেতু চেঞ্জ হতে পারে না, এটা তার নিজের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। সো dmdt has to be zero, which means f is simply mdvdt and dvdt is acceleration. So f equals ma or mv dot. এটাই হচ্ছে এখানে আমাদের অনেকের জানা থাকে না আর কি, and দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ওই রকেটের ইকুয়েশন বের করার সময় বা ওই ধরনের কেসে হচ্ছে আমরা এই ধরনের একটা সম্পর্ক আনি, দেন হচ্ছে অনেক কিছু করি, বাট অ্যাকচুয়ালি একটা এফ সমান এম এই হবে, ওইটা হবে না। আর এটার আরো একটা রিজন আছে যে এটা কেন হয়, যে এখানে যদি আমরা দেখি যে এফ সমান এমডিভিডিটি, আমরা যে প্রথমে দেখছিলাম যে ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাপেক্ষে আপেলের ত্বরণ সেম ছিল, ফোর্সও হচ্ছে সেম ছিল, দুইটাই জিরো। কারণ হচ্ছে ফোর্স জিরো কেন, কারণ ডিভিডিটি হচ্ছে জিরো, চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে জিরো ছিল। সো এটা অনুযায়ী তার সাপেক্ষে ফোর্স জিরো, এন্ড ওই দৌড়ানো ব্যক্তির সাপেক্ষেও কিন্তু ডিভিডিটি জিরো ছিল, ফোর্সও জিরো। বাট যদি আমরা ধরে নিলাম যে এই ইকুয়েশনটা ঠিক আছে, তাহলে দেখা যেত যে এমডিভিডিটি টার্মটা দুইটা অবজারভারের জন্য জিরো হয়ে যেত, কিন্তু হচ্ছে ভি ডিএমডিটি এখানে ইভেন তো ডিএমডিটি সমান জিরো, বাট আমি ধরলাম যে এটা জিরো না, ইচ্ছা করে ধরলাম, ওদের সাপেক্ষে কিন্তু ভি আলাদা, কারণ ভি তখন বোঝাতো হচ্ছে ওদের সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি, একজনের সাপেক্ষে ছিল হচ্ছে ইউ, আরেকজনের সাপেক্ষে ছিল ইউ মাইনাস ভি। সো ভি টার্মটা আলাদা হবে, সো তাদের সাপেক্ষে কিন্তু একটা মানে কন্ট্রাডিক্টিং একটা রেজাল্ট আসবে। বাট নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে এটা কাইন্ড অফ একটা কি বলবো, একটা কনক্লুশন যে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কোন একটা বডির অ্যাক্সেলারেশন সম্পর্কে বা ফোর্স সম্পর্কে যে কনক্লুশন গুলো দিবে, ইউনিভার্সের সব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমই সেম কনক্লুশনটা দিবে। বাট এই সূত্রটা যদি এমন হতো তাহলে এই কনক্লুশনটা ট্রু হতো না। তো এখান থেকে আসলে বোঝা যায় যে এই টার্মটা এক্সিস্ট করবেই না। আচ্ছা এখানে, আচ্ছা এটা যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা এও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে আমরা ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে হচ্ছে তিনটা আলাদা আলাদা প্রজেকশনের রেজাল্টেন্ট হিসেবে বলতে পারি যে সামেশন অফ এফ ইজ আই ক্যাপ সামেশন অফ এফ এক্স প্লাস জে ক্যাপ সামেশন অফ এফ ওয়াই প্লাস কে ক্যাপ সামেশন অফ এফ জেড। অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা সেম ভাবে ভাঙতে পারি, এন্ড এগুলো যদি আমরা এই এফ ইকুয়ালস এম এ ইকুয়েশনে সাবস্টিটিউট করে নিই, আমরা তিনটা হচ্ছে ইকুয়েশন পাই, স্কেলার রিলেশন পাই, যে সামেশন অফ এফ এক্স হচ্ছে এম এ এক্স, সামেশন অফ এফ ওয়াই হচ্ছে এম এ ওয়াই, আর সামেশন অফ এফ জেড হচ্ছে এম এ জেড। এখানে হচ্ছে একটা নোট আমাদের নেওয়া উচিত, যেটা হচ্ছে যে a large body can be treated as a single particle, যে আমরা যে অনেক বড় বড় কি বলবো ব্লক বা বিল্ডিং বা এই ধরনের কোনো কিছুতে হচ্ছে নিউটনস ল অ্যাপ্লাই করি, ওগুলোতে একটাও বিন্দু ভর না, তাহলে কেমনে অ্যাপ্লাই করি? এটার রিজনটা হচ্ছে একটা বড় বডিকেও একটা বিন্দু ভর হিসেবে বিবেচনা করা যাবে যদি ইটস মাস স্টেজ কনস্ট্যান্ট, মানে এটার ভর হচ্ছে সময়ের সাথে সেম থাকবে। তার মানে আমরা অবভিয়াসলি রকেটের উপরে একটা চলন্ত রকেটের উপরে যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ফুয়েল কনজিউম করতেছে, গ্যাস ওই হচ্ছে গ্যাস বের হচ্ছে, মাস চেঞ্জ হচ্ছে, ওইটার উপরে নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারবো না। The motion of its center of mass gets affected only when the body is subject to net external force. Um, এটা এটা বুঝে একটু ঝামেলা হতে পারে, বাট আমরা নেক্সট ক্লাসে যখন সেন্টার অফ মাস করবো তখন আহ এটা বোঝা ইজিয়ার হবে কি, যে এখানে বলতেছে যে কোনো একটা বডি সেন্টার অফ মাস, তার যে মোশনটা এটা এফেক্টেড হবে যদি এবং কেবল যদি কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স থাকে। ইন্টারনাল ফোর্সের জন্য তার
মোশনের কোনো চেঞ্জ হবে না। ইন্টারনাল ফোর্স বলতে বোঝাচ্ছি আমরা যে মাসটা নিচ্ছি ওই মাসের পরমাণুগুলোর মধ্যে ইন্টারেকশন থাকতে পারে, এগুলোর জন্য ওই সেন্টার অফ মাসের মোশনে কোনো চেঞ্জ আসবে না, এটাই বোঝাচ্ছে আর কি। উম, আচ্ছা, এরপর আমরা কিছু কমন টাইপস অফ ফোর্স দেখতে পারি। ফার্স্টে আসতেছে টেনশন, যেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ভাবে বলা হয় যে একটা দড়িকে টান টান রাখতে যে বল দেওয়া হয় এসব, বাট একটা দড়ি টান টান না থাকলে ওখানে একটা টান বল অ্যাকচুয়ালি থাকে। সো টেনশন যদি সিম্পলি বলি তাহলে এটা হচ্ছে দ্য ফোর্স আ স্ট্রিং এক্সার্টস অন অ্যানাদার বডি, যে কোন একটা বডির সাথে কোন একটা সুতা যদি সংযুক্ত থাকে, সুতাটা টান টান থাকতে হবে কথা নেই, যেভাবেই আছে যদি সংযুক্ত থাকে ওই সুতাটা ওই বডিকে যে টান যে বলে হচ্ছে টানবে আর কি। আম, এখন হ্যাঁ এটা হতে পারে যে আমরা যে বলতেছি এখানে another বডি, ওই বডিটা আবার ওই স্ট্রিং এর একটা পার্ট হতে পারে। আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি বেসিক্যালি সেটা হচ্ছে যে একটা দড়ি আছে, দড়িটাকে আমি হয়তো যে কোনো একটা জায়গায় বললাম যে এতটুকু হচ্ছে একটা অংশ, আর আচ্ছা আমি একে দেখাই যে কোনো একটা দড়ি আছে এরকম, আর দুই পাশে দুইটা লাঠির সাথে লাগানো। আমি বললাম যে এই এই- এই এতটুকু একটা অংশ আর এতটুকু আরেকটা অংশ। সো এই অংশের উপর একটা ফোর্স দিচ্ছে, ওই ফোর্সটাকে আমরা বলছি টেনশন। সো এখানে জোরে টানটান নেই তাও টেনশন আছে। এটাই এখানে বুঝাইতে চাইছে কি যে the body can be a part of string also. সো এখন আমরা এখানে হচ্ছে একটা সিম্পল কেস আছে যেখানে হচ্ছে একটা দড়ি হচ্ছে টান টান আছে, দড়িটার ভর এম, এটা হচ্ছে এম ভরের একটা ব্লকের সাথে এখানে লাগানো আছে and এখানে হচ্ছে দড়ির উপরে একটা ফোর্স দেওয়া হচ্ছে F। আচ্ছা, হুম, তো এখানে এফ বল দেওয়া হচ্ছে। এখন যদিও নিউটনস থার্ড ল পড়ি নেই বাট আমরা মোটামুটি জানি যে আমি যখন দড়িটাকে টানবো দড়িটাও আমাকে একটা ফোর্সে টানবে, যেটা হচ্ছে ফ্রম ডেফিনিশন একটা টেনশন ফোর্স, এটাকে আমরা T1 দিয়ে প্রকাশ করলাম। এন্ড এখানে হচ্ছে এই ব্লকটার উপরে দড়িটা একটা ফোর্সে টানবে which is also a tension force, and আমরা এটাকে হচ্ছে T3 দ্বারা প্রকাশ করছি। T1 দিই নাই কারণ T1 আর T3 যে সেম হবে এটা আমরা এখনো জানি না, সেম নাও হতে পারে। এন্ড মাঝখানে একটা র্যান্ডম পয়েন্ট নিছি বি, যেখানে হচ্ছে এই দড়ির এবি অংশ দড়ির বিসি অংশের উপর একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছে which is T2। সেম ভাবে বিসি অংশ, সরি, হ্যাঁ বিসি অংশ হচ্ছে এবি অংশের উপরে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতেছে হুইচ ইজ কাইন্ড, যেটা একটা টেনশন ফোর্স এন্ড এটাকে আমরা T2 বলছি। এখানে আমরা শিওর যে এই দুটা সমান হবে কারণ এই দুইটা নিউটনস থাকলো থেকে আমরা যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পাই ওগুলা, এন্ড ওগুলা অবভিয়াসলি ম্যাগনিটিউডে সেম হবে এন্ড ডিরেকশন অপোজিট হবে। সো এই ডায়াগ্রামটা আশা করি বোঝা গেছে, এবার আমরা এখান থেকে কিছু কনক্লুশনে আসতে পারি, ওগুলা হচ্ছে দেখি আর কি। এফ সমান T1 অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, যেটা আমি হচ্ছে ওই সময় বলছিলাম। অন দ্য এন্টায়ার স্ট্রিং আমরা পুরা স্ট্রিং এর উপরে হচ্ছে নেট অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে হিসাব করবো এন্ড পুরা স্ট্রিং এর এম এ হিসাব করব, সরি। সো সামেশন অফ এফ ইকুয়ালস এম এ। এখানে আমরা ভেক্টর সাইন গুলো অমিট করছি কারণ পুরা কেসটা একটা ওয়ান ডিমেনশনাল কেস, বাট যেহেতু অমিট করছে এখন আমাদেরকে ওই ফোর্সের ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাসের জন্য ঠিকভাবে কাউন্ট করা লাগবে। এন্ড আমি ধরে নিয়েছি যে বাম দিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন। সো এই পুরা দড়িটার উপরে বাম দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে এফ। দড়ির উপরে ফোর্স বলতে এক্সটার্নাল ফোর্স দিয়ে বুঝাচ্ছি আমি। এই T2, এই T2 কিন্তু একটা ইন্টারনাল ফোর্স যেটা হচ্ছে দড়ির দুটো অংশের মধ্যে কাজ করতেছে, ওইটা কিন্তু আমাদের কাজে আসবে না। সেকেন্ড লতে খালি আমরা এক্সটার্নাল ফোর্স নিয়ে হচ্ছে হিসাব করি। সামেশন অফ, আচ্ছা এরপরে হচ্ছে বাম দিকে ফোর্স এফ, যেহেতু বাম দিকে পজিটিভ সামনে প্লাস সাইন দেওয়া লাগে না, প্লাস আরেকটা ফোর্স যেটা হচ্ছে T3, এটা না এটা, কারণ দড়ির উপরে অ্যাপ্লাইড ফোর্স আমরা চাচ্ছি।
এই ফোর্সটা কিন্তু এই দড়ির উপরে দিচ্ছে এই ব্লকটা T3, যেটা হচ্ছে রাইট ডিরেকশনে, which means এটাকে আমরা নেগেটিভ ফোর্স বলতে পারি, প্লাস মাইনাস T3। এটা হচ্ছে আমাদের নেট এক্সটার্নাল ফোর্স, সমান হচ্ছে m, দড়ির ভর m টাইমস দড়ির অ্যাক্সিলারেশন e। এখান থেকে আমরা পাচ্ছি T3 সমান F মাইনাস ma। হ্যাঁ, এখন F সমান T1 ধরছিলাম, তাহলে T3 সমান T1 মাইনাস ma। সো T3 আর T1 কি সমান হলো না, এখানে একটা মাইনাস ma টার্ম এক্সট্রা আছে। সমান হবে কখন, যখন আমাদেরকে বলে দিবে যে মাসলেস স্ট্রিং, মিন্স দ্যাট এই দড়িটার কোনো ভর নেই। এই জন্য কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে স্টেট করা থাকে যে একটা মাসলেস স্ট্রিং বা এই ধরনের কিছু। আর বলা না থাকলে আমাদেরকে হিসাবটা পুরো আলাদাভাবে করতে হয়, অনেক সময় ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন লাগতে পারে। ফর massless string m equals 0, so t3 equals f, as এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, and f সমান t1। দেন আমরা কমপ্লিট করি হচ্ছে যে t1 সমান t3, অর্থাৎ আমি যে ফোর্স, এখানে যে টেনশন আর এখানে যে টেনশন, এটা সমান। যেটা হচ্ছে আরেকভাবে বলা যায় যে আমি দড়ির উপরে যে বলে টানতেছি, দড়িও সেই বলে হচ্ছে এই ব্লকটাকে হচ্ছে টানবে। এটাই হচ্ছে একটা মাসলেস স্ট্রিং এর প্রপার্টি আর কি, যে এই দড়ির পুরা অঞ্চল জুড়ে হচ্ছে টেনশন সেম থাকবে। বাট এটা কেমনে বলছে, আমি তো জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য সমান বের করছি, সব পয়েন্টের জন্য তো বের করিনি। এখন বিটা যেহেতু র্যান্ডম পয়েন্ট হিসেবে নিয়েছি, তো দড়ির উপরে যে কোনো বিন্দুই বি হতে পারে। এটা নেসেসারিলি মিড পয়েন্ট না, এটা র্যান্ডম একটা পয়েন্ট নিচ্ছি যেখানে আমি টেনশন হচ্ছে ডিফাইন করছি T2 দিয়ে। So taking parts of the string into account and applying the same logic, সে ফর এক্সাম্পল আমরা প্রথমে এ বি নিয়ে কাজ করতেছি, তখন আমরা পাবো হচ্ছে যে F1 মাইনাস T2 সমান এতটুকুর ভর ইন্টু 0, ভর যেহেতু 0, সো F মাইনাস T2 আসছে 0। আবার F সমান T1, সো T1 আর T2 হচ্ছে সমান, T1 আর T2 সমান। দেন আমরা যদি বিসি পার্ট নিয়ে চিন্তা করি, যে বিসি পার্টের উপরে হচ্ছে এই বাম দিকে যে ফোর্সটা, সেটা হচ্ছে T2, সো T2 প্লাস ডান দিকে যে ফোর্স নেগেটিভ T2 প্লাস মাইনাস T3 সমান হচ্ছে এতটুকুর ভর, বিসি অংশের ভর ইনটু অ্যাক্সেলারেশন। এখন পুরা দড়ি মাসলেস হবে, বিসি তো মাসলেস হবে, সো ওখান থেকে আমরা পাই T2 সমান T3 সমান T3, সো T1 সমান T2 সমান T3। সো দড়ির এক প্রান্তে একটা টেনশন হচ্ছে সমান হবে দড়ির যে কোনো একটা পয়েন্ট, একটা র্যান্ডম পয়েন্টে হচ্ছে টেনশন, এন্ড হচ্ছে এখানে যে টেনশন লাস্টের এন্ডে টেনশন, এই সবগুলো টেনশন সেম হবে। সো এটাই এভাবে হচ্ছে বোঝা যায় যে একটা মাসলেস দড়ি হচ্ছে সব জায়গায় সেম টেনশন কাজ করবে। দড়ি না, সুতা আর কি। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে মাইক ওপেন করে কোয়েশ্চেন করলে বেটার হয়। আচ্ছা, নাই আই গেস। এরপরে যে ফোর্সটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে নর্মাল ফোর্স। Normal force, the force between two bodies in contact that has a direction perpendicular to the surface of contact. এখানে যেটা বলতেছে যে নর্মাল ফোর্স হচ্ছে একটা ফোর্স যেটা হচ্ছে দুইটা বডির মধ্যে কাজ করে, যে দুইটা বডি হচ্ছে পরস্পরের সংস্পর্শে আছে, এন্ড ডিরেকশনটা হয় হচ্ছে ওই সংস্পর্শের যে তলটা, ওই তলের উপরে লম্ব। এখন সংস্পর্শের তলটা যে অনেক বড় হওয়া লাগবে এরকম, অনেক বড় হওয়া লাগবে এরকম কথা নেই। এখন লাইক এখানে যদি এই সারফেসের উপরে আমি যদি একটা গোলক টাইপের রাখতাম, তো সংস্পর্শ তলটা বেসিক্যালি একটা বিন্দু হইতো। বাট আমরা যদি মানে একদম মাইক্রোস্কোপিক্যালি চিন্তা করি, ওখানে একটা খুবই ছোট একটা তল কিন্তু আমরা কল্পনা করতে পারি। সো ওই তলটার উপরে হচ্ছে যে এই লম্বটা, ওই লম্ব বরাবর হচ্ছে নর্মাল ফোর্স কাজ করবে। এখন এখানে এই সিম্পল মডেল থেকে আমরা যেটা দেখতেছি যে উপরের দিকটা আমরা যদি পজিটিভ ধরি, এই সারফেসটা হচ্ছে এই বডির উপরে একটা নর্মাল ফোর্স দিচ্ছে, যেটা হচ্ছে এদিকে, আর সেটার ভ্যালু হচ্ছে n। আর
এই বডির উপরে যেই ফোর্সটা নিচের দিকে, সেটা হচ্ছে এটার ওয়েটের কারণে, হুইচ ইজ এমজি। এখানে কিন্তু এন আর এমজি সেম হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করতেছে এই বডিটার অ্যাক্সেলারেশনের উপরে, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনের উপরে। এন্ড এই জন্য এই দুইটা কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। নেক্সট ক্লাসে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, আপাতত এমনি বলছি। সো পজিটিভ ডিরেকশনে ফোর্স n plus mg, which is in the negative direction, minus mg, equals mass of the body times its acceleration ma. So n minus mg সমান 0। 0 কেন? m কি 0 দড়ির মতো? না, এর একটা ভর আছে। বাট আমরা এখানে সিম্পল মডেলে ধরে নিচ্ছি হচ্ছে যে আহ, এখানে আমি যেহেতু এই ডিরেকশনে ফোর্স নিয়ে চিন্তা করতেছি, অ্যাক্সেলারেশনটাও নিশ্চয়ই এই ডিরেকশনে। এখন একটা টেবিলের উপরে রেখে দিলে, এটা তো মানে টেবিলটা যদি মোটামুটি শক্ত হয়, টেবিলটা ভেঙেও পড়বে না, আবার এই ব্লকটা হচ্ছে নিজে নিজে উপরের দিকে উঠে যাবে না। সো এটার ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন 0 হবে। সো এ সমান 0 হওয়ার কারণে এটা আসছে m equals mg। নট আ জেনারেল কনফিউশন, অ্যাজ আই সেড, এটা যে সবসময় সেম হবে এটা ট্রু না, যে এরকম n আর mg বিপরীত দিকে থাকলেই হচ্ছে সমান থাকবে। কারণ এটা সমান হবে তখন যখন a 0। যদি এটা উপরে নিচে মুভ করে কোনো কোনো এফেক্টের কারণে, তাহলে তো 0 হবে, সেম হবে না। এরপরে আসি হচ্ছে কুলম্বস ড্রাই ফ্রিকশন। এটা শুনলে হচ্ছে নতুন কিছু মনে হয়, বাট আমরা যে ঘর্ষণ বল নিয়ে হচ্ছে পড়ালেখা করি, ওগুলো সবই হচ্ছে কুলম্বস ড্রাই ফ্রিকশন। সো একটা কুলম্বস ড্রাই ফ্রিকশন হচ্ছে দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ যেটা, সেটা হচ্ছে এটার একটা ফাইনাইট রেঞ্জ থাকে অফ পসিবল ভ্যালুস, হুইচ মিনস যে এটা একটা রেঞ্জের মধ্যে উঠানামা করতে পারে এই মানটা। ইট ইজ নট এ কনস্ট্যান্ট, লাইক অনেক সময় আমরা ভুল করে লিখে দিই যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এস কে, মিউ এস এন, যেটা কিন্তু আসলে পসিবল না, কারণ একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে স্ট্যাটিক ফ্রিকশনের, একটা আপার বাউন্ড থাকে আর লোয়ার বাউন্ড অবভিয়াসলি 0, কারণ স্ট্যাটিক এখানে আমরা বুঝেছি যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড। এখন একটা ভেক্টরের ম্যাগনিটিউড সবসময় নন নেগেটিভ, হুইচ মিনস দ্যাট এটা 0 হতে পারে অর পজিটিভ হতে পারে। সো লোয়ার বাউন্ড 0, বাট আপার বাউন্ডটা একটা ফাইনাইট নাম্বার। ওই ফাইনাইট নাম্বারটা হচ্ছে আমরা একটা ভাবে প্রকাশ করি আর কি, যেটা হচ্ছে আমরা পরে দেখবো। বাট কাইনেটিক ফ্রিকশনটা এটা ইউজুয়ালি একটা পেয়ার অফ সারফেস, অর্থাৎ এক জোড়া তলের জন্য হচ্ছে কনস্ট্যান্ট থাকে। আহ, হ্যাঁ, কনস্ট্যান্ট থাকে বলতে বোঝাতে চাচ্ছি যে আহ, আচ্ছা, এটা পরে গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। ডিরেকশন, কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে? ডিরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন অন এ বাই বি is the opposite of the relative velocity of A with respect to B. এটা বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, আমি এখানে একটা ছোট করে ডায়াগ্রাম আঁকি। যে কোন একটা সারফেস আছে, সারফেসের উপরে একটা ব্লক আছে, ব্লকটা ধরে নিলাম যে এদিকে যাচ্ছে। সো আমরা হচ্ছে তলের আহ, তলের মানে ব্লকের উপরে তলের দ্বারা যে ফ্রিকশনটা, ওইটা হিসাব করতে চাচ্ছি। সো ডিরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন অন এ, সো আমাদের ব্লকটা হচ্ছে এ বাই বি, সো আমাদের সারফেসটা বি। ডিরেকশন ইজ দ্য অপোজিট অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। এখন বি এর সাপেক্ষে এ এর রিলেটিভ ভেলোসিটি কোন দিকে? এদিকে। সো গতি ঘর্ষণ হবে এদিকে, অপোজিটে, এটাই বলছে। বাট আমরা যদি তলের উপরে এটা যে ফ্রিকশন দিচ্ছে ওইটা কাউন্ট করি, তাহলে ওর সাপেক্ষে তলের রিলেটিভ ভেলোসিটি কিন্তু এদিকে। সো এই সারফেসের উপরে এই তলটা যে ঘর্ষণ বল দিবে, সেটা আবার এদিকে হবে। And এই যে এই ঘর্ষণ আর
এই ব্লকের উপরে এই সারফেসের ঘর্ষণ, আর এই সারফেসের উপরে এই ব্লকের ঘর্ষণ, এই দুইটা হচ্ছে অপোজিট ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড সেম হবে। আর স্ট্যাটিক ফ্রিকশন, এটার ডিরেকশন নিয়ে হচ্ছে মানে ডিরেক্টলি বলা যায় না যে এইদিকে কাজ করবে এইদিকে কাজ করবে। এটা ডিপেন্ড করতেছে এটার উপর অন্যান্য কি কি বল কাজ করতেছে, এগুলোর দিক কোন দিকে এন্ড ওগুলো লব্ধি কোন দিকে। কিরকম? অপোজিট টু ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ আদার ফোর্সেস। যে কোন একটা আনত তলে ধরলাম, তার উপরে একটা ব্লক আছে, সো ব্লকের উপরে হচ্ছে ব্লকটা স্থির আছে ধরে নিলাম, হচ্ছে এমজি ফোর্স ওয়েট আছে, ওই ব্লকের উপরে হচ্ছে এই সারফেসটা একটা নর্মাল ফোর্স এক্সার্ট করবে, যেটা হবে তলের উপর লম্ব। আর একটা ফোর্স আছে যেটা হচ্ছে ফ্রিকশন, এন্ড এজ এটা স্ট্যাটিক আছে, সো এটা স্ট্যাটিক ফ্রিকশন, বাট ওইটা ডিরেকশনটা কিভাবে বের করবো? এটার নিয়ম হচ্ছে যে বাকি ফোর্স গুলার যে রেজাল্টেন্ট, এখন এটা রেজাল্টেন্ট হবে এদিকে ক্ষুদ্রতর কোণের দিকে, এটা ক্ষুদ্রতর কোণ, সো এদিকে এদিকে হওয়া লজিক্যাল না। সো অ্যাজ এটা স্ট্যাটিক রাখতে হবে, সো এই রেজাল্টেন্ট, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টের অপোজিট দিকে ফ্রিকশনকে কাজ করতে হবে যাতে নেট ফোর্সটা জিরো হয়ে যায়, সো ফ্রিকশনের দিকে। আবার এখন হয়তো আমি হচ্ছে আহ, এই ব্লকটাকে হচ্ছে এই দিক থেকে ধাক্কা দিচ্ছি বা এই দিক থেকে টানতেছি, যে বলে টানতেছি সেটা হচ্ছে এটা। সো এখন রেজাল্টেন্টটাও অবভিয়াসলি এদিকে হবে, এই থিটা ফোর্সের। বাট যেহেতু এটাকে স্ট্যাটিক রাখাই, স্ট্যাটিকই থাকবে স্টিল, সো এই নেট ফোর্সটাকে অপোজ করার জন্য স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন হবে তখন এইদিকে। সো ইট ডিপেন্ডস, যেদিকে হচ্ছে হলে হচ্ছে ওই বডিটা স্ট্যাটিক পজিশনে থাকবে সেদিকে এক্সার্ট হবে। এন্ড কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও অ্যাম্বিগুয়াস জিনিসপাতি আসতে পারে, এগুলো আমরা ফিউচারের প্রবলেম সলভিং এর সময় দেখবো আর কি। তখন এগুলো আরো ধারণা ক্লিয়ার হবে। আর এই কাইনেটিক আর স্ট্যাটিক ফ্রিকশনের যে রিজনটা সেটা হচ্ছে যে আচ্ছা, আমি আরেকটা পেজ নেই। মাইক্রোস্কোপিক ভাবে আহ তলগুলা কখনোই একদম স্মুথ স্ট্রেট লাইন হয় না, এগুলোর মধ্যে কিছু রিচ থাকতে পারে, যদি আমি এগুলো চোখে দেখি না, কারণ আমি এখানে যে চিত্রটা আঁকতেছি এটা অনেক সূক্ষ্ম ভাবে দেখলে হচ্ছে আমরা দেখতে পারি। এন্ড আরেকটা যে তল, যেটার উপর এটা একটা টেবিলের তল, আরেকটা ব্লক হচ্ছে এটার উপর দিয়ে যাবে, সো ওইটারও সারফেসে একটা রিচ থাকবে। সো এই যে এই ধরনের যেখানে হচ্ছে যদি এরকম রিচ গুলো হচ্ছে বেশি কি বলবো, বেশি উঠানামা করে, তখন হচ্ছে দেখা যাবে যে এদের মধ্যে আহ মানে কি বলবো, একদম খাঁটি মানে বাংলা ভাষায় বললে ধাক্কাধাক্কি বেশি হবে, সো তখন ঘর্ষণ বলটা বেশি হবে, and তখনই হচ্ছে যে আমাদের মিউ এর ভ্যালু গুলা হচ্ছে বেশি হবে। সো ফ্রিকশনের মাইক্রোস্কোপিক আসলে মানে ইনটিউশন আসলে এটাই।
এন্ড আমরা যে অনেক সময় বলে যে ঘর্ষণ দ্বারা কৃত কাজ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কথা আমরা ডিরেক্টলি হচ্ছে এফএস লিখে দিই, বাট এটা ভুল। এটা আমরা এটা হচ্ছে এনার্জি ইকুয়েশন থেকে আনতে হয়। এটা নেক্সট ক্লাসের সামনের কোন একটা ক্লাসে আমরা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার নিয়ে কথা বলবো, ওখানে হচ্ছে এটা ইন ডিটেইলস আলাপ করবো যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কেন এফএস না। আচ্ছা, অনেকগুলো পেজ হচ্ছে অ্যাড হয়ে গেছে, আমি এটা পরে হচ্ছে ঠিক করে দিব। স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের হচ্ছে একটা গ্রাফ আমরা আঁকতে পারি, যে কোন একটা এই গ্রাফটা বেসিক্যালি যেটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে যে একটা সারফেসের উপরে একটা ব্লক ছিল, ওই ব্লকের উপর হচ্ছে আমরা এখান থেকে ফোর্স দিছি, এন্ড ফোর্সটা হচ্ছে আস্তে আস্তে বাড়াইছি, আস্তে আস্তে বাড়াইছি, এন্ড এটার মোশনে কি চেঞ্জ হচ্ছে এটা অবজার্ভ করছি আর কি। সো এদিকে আমরা অ্যাপ্লাইড ফোর্স, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমরা যে কোনো মানের ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখছি। আর ফ্রিকশন ফোর্স যেটা আমরা হচ্ছে পাই এটার মোশনকে অবজার্ভ করে, এন্ড ইট ইজ আ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট অন আওয়ার অ্যাপ্লাইড ফোর্স, যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করতেছি। অ্যাপ্লাইড ফোর্স যখন জিরো ছিল তখন এটাকে এটা স্ট্যাটিক ছিল, and যেহেতু ভার্টিক্যাল হরিজন্টাল ডিরেকশন আর কোনো ফোর্স ছিল না, দ্য ফ্রিকশন ফোর্স হ্যাজ টু বি জিরো। বাট আমরা আস্তে আস্তে যখন ফোর্সটাকে বাড়িয়েছি তখনও কিন্তু এই ব্লকটা প্রথম দিকে স্থির ছিল। সো হুইচ মিনস দ্যাট আমাদের অ্যাপ্লাই ফোর্স এর অপোজিটে আরেকটা ফোর্স হচ্ছে কাজ করতেছিল, যেটা আমাদের ফোর্স বাড়ানোর সাথে সাথে নিজেও বাড়তেছিল, দুইটা সেম ছিল। সো এটা বেসিক্যালি ওয়াই ইকুয়াল এক্স টাইপের একটা লাইন আসছিল প্রথম দিকে, এন্ড এটা অ্যাপ্লাইড ফোর্স বাড়ার সাথে সাথে ফ্রিকশন ফোর্সটা সেম ভাবে বাড়তেছিল। বাট একটা পর্যায়ে দেখা যাবে যে হুইচ ইজ আমাদের কমন সেন্স থেকে বোঝা যায় যে এটা সবসময় এইভাবে থাকবে না, আমরা একটা পর্যায়ে গিয়ে এটা হচ্ছে চলা শুরু করবে, এন্ড ওখান থেকে আমরা যদি বল বাড়াতে থাকি এটার স্পিড তত বাড়তেই থাকবে। বাট স্টিল ওই অ্যাক্সেলারেশনটা আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সাথে ওই এফ ইকুয়াল এম এ নর্মালি সেকেন্ড ল দিয়ে হচ্ছে ফুল স্যাটিসফাই করবে না, ওখানে এ কিছুটা কম আসবে, হুইচ মিনস দ্যাট এটার অপোজিটে আরেকটা ফোর্স থাকবে, এন্ড ইকুয়েশন থেকে আমরা দেখতে পারবো যে ওই ফোর্সটা ওভার টাইম নিয়ারলি কনস্ট্যান্ট থাকে। সো এরপরে হচ্ছে আমরা দেখি যে ফোর্স বাড়ালেও ফ্রিকশন ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, এন্ড যেই পয়েন্টে গিয়ে হচ্ছে এটা হঠাৎ করে চলা শুরু করছে, এন্ড ফ্রিকশনটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে ফ্রম স্ট্যাটিক ফ্রিকশন টু কাইনেটিক ফ্রিকশন, ওইটা হচ্ছে এই পয়েন্ট। এন্ড এটার যে ভ্যালুটা ওইটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে এটার উপরে নর্মাল ফোর্সটা কত। এখন আমরা যদি ধরে নিই যে এটা কোনো ভার্টিক্যাল এক্সিলেশন নাই, সো নর্মাল ফোর্স হ্যাজ টু বি সেম টু দ্য ওয়েট অফ দ্য বডি, এন্ড ওয়েট ইজ প্রপোর্শনাল টু মাস, যদি জি কনস্ট্যান্ট করি আমরা। সো মাস বেশি হলে হচ্ছে এন বেশি হবে, এন বেশি হলে এই পয়েন্টটা দেখা যায় যে উপরের দিকে উঠতে থাকে, which means that স্ট্যাটিক ফ্রিকশনটা নর্মাল ফোর্সের প্রপোর্শনাল। সো এটা মিউ, এটা হচ্ছে মিউ এস এন দ্বারা প্রকাশ করি। আর এরপরে হচ্ছে যখন এটা চলা শুরু করে তখন যে কনস্ট্যান্ট কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছিল ওইটাও হচ্ছে ওই এন এর প্রপোর্শনাল, এন্ড ওইটাকে আমরা মিউ কে এন দ্বারা প্রকাশ করি। সো মিউ এস এন আর মিউ কে এন এতটুকুই, মানে এটাই হচ্ছে আর কি। সো এই ও পয়েন্ট থেকে এতটুকু যেহেতু হচ্ছে যেখানে লিনিয়ারলি আমাদের ফ্রিকশন ফোর্সটা বাড়তেছিল, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের রেঞ্জ, আর পরে যেটা কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স কাজ করতেছিল সেটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন। এন্ড সো স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে মিউ এস এন থেকে হয় ছোট হবে আর সমান হবে, এখানে ছোট, এখানে এই আর এই পয়েন্টে সমান। সো অ্যাডজাস্ট সাইমালটেনিয়াসলি টু কিপ দ্য বডি অ্যাট রেস্ট, মানে যেভাবে ফোর্সটা থাকলে হচ্ছে ওই বডিটা রেস্টে থাকবে ওইভাবেই হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়। বাট কাইনেটিক ফ্রিকশনটা ফর গিভেন পেয়ার অফ সারফেসেস কনস্ট্যান্ট থাকে ওভার টাইম, নিয়ারলি কনস্ট্যান্ট। এন দিয়ে নর্মাল ফোর্স বোঝাচ্ছি।
নর্মাল ফোর্স বা ফ্রিকশন ফোর্স থেকে কারো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, আমরা অনেক সময় এন আর আর কে হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, বাট মানে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এসব জিনিসপাতি হচ্ছে ইউজ করি আর কি, বাট এটা সবসময় ট্রু না। নর্মাল ফোর্স হচ্ছে আহ, ওই টোটাল রিয়েকশন ফোর্সের একটা আহ, কি বলবো পার্ট বলা যায়। যে কোন একটা আহ, তলের উপরে যদি কোনো একটা ব্লক থাকে বা অন্য কিছু থাকে, ওইটার উপরে একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাইড হয় এই তলের দ্বারা। আবার একটা ফ্রিকশন ফোর্সও থাকতে পারে। যদি এটা গতিশীল হয় সেটা কাইনেটিক, আর যদি স্থির অবস্থা থাকে সেটা স্ট্যাটিক, যেটা জিরো হতে পারে, আবার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। এন্ড একটা এটার উপরে একটা ওয়েটও আছে যেটা হচ্ছে এক্সার্ট করতেছে আর্থ। বাট আমরা যখন এখানে টোটাল রিয়েকশন ফোর্স বাই দ্য সারফেস চিন্তা করবো, তখন ওইটা আমাদের অ্যাকাউন্টে আসবে না, কারণ দ্যাট ফোর্স ইজ নট এক্সার্টেড বাই দ্য সারফেস বাট রাদার বাই দ্য আর্থ। সো নর্মাল ফোর্স আর ফ্রিকশন ফোর্সের যেই ভেক্টর রেজাল্ট্যান্ট, সেটাই হচ্ছে আমরা টোটাল রিয়েকশন ফোর্স আর দিয়ে ডিনোট করি। সো এখানে আর, সো আর ভেক্টর ইজ বেসিক্যালি এন ভেক্টর প্লাস এফ ভেক্টর, এন্ড এখানে যেহেতু আমি শুধু ম্যাগনিটিউড বুঝেছি, সো এন ভেক্টর প্লাস এফ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এটাকে আমরা ইকুয়েট করছি এখানে। বাট হ্যাঁ, ফ্রিকশন যদি জিরো হয় তখন এন প্লাস এফ আর এন সেম কথা হবে। সো তখন আর সমান এন হবে, মিনস রিঅ্যাকশন ফোর্স আর নর্মাল ফোর্স সেম। তখন আমরা এটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি, বাট ইটস নট ট্রু অলওয়েজ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ক্লাসে, আজকের ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা সম্পর্কে ধারণা না থাকলে কমপ্লেক্স প্রবলেম সলভ করা হচ্ছে মানে কঠিন হয়ে যায় আর কি, যেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে মানে আমরা একটা ডায়াগ্রাম আঁকি এখন, and ওই ডায়াগ্রামটি ইউজ করে হচ্ছে আমাদের প্রবলেম সলভ করা ইজিয়ার হয়। এখানে হচ্ছে ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হয় সেটা হচ্ছে সংক্ষেপে তুলে ধরছি আর কি। Identify all the external and internal forces acting on the bodies of concern. আমরা যে ঘটনাটা সম্পর্কে চিন্তা করতেছি, আমাদের ঘটনার পরিসরটা যতটুকু, ওই পরিসরের মধ্যে যে বডিগুলো আছে ওগুলোর মধ্যে আহ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফোর্স গুলা হচ্ছে আহ কি বলবো মানে চিহ্নিত করবো আর কি। এখন এক্সটার্নাল ফোর্স মানে বোঝা যাচ্ছে যে ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স এগুলোর জন্য সিস্টেমের ধারণা লাগে, যেটা আহ, হচ্ছে মানে নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বুঝবো। আপাতত সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে দুইটা ব্লক নিয়ে চিন্তা করতেছি, যে দুইটা ব্লক হচ্ছে একটা একটা টেবিলের উপরে আছে পাশাপাশি লাগানো। তো এই দুইটা ব্লকের মাঝখানে হচ্ছে একটা নর্মাল ফোর্স থাকবে। দেন হচ্ছে, হ্যাঁ, ওই দুইটা ব্লকের মাঝখানে ওই নর্মাল ফোর্স ছাড়া আর কোনো ফোর্স নাই। ধরে নিচ্ছে ওই ব্লক গুলা চার্জ চার্জ নেই, সো আর কোনো ফোর্স নাই। এন্ড দুইটা ব্লকেরই ওয়েট আছে, আবার টেবিলও ওদের উপর একটা নর্মাল ফোর্স দিবে। সো ওই দুইটা ব্লককে যদি আমরা আমাদের কনসার্ন নেই, মানে আমাদের নেই কনসার্ন হিসেবে নিই, তাহলে ওই দুইটা ব্লকের মাঝখানে যেই নর্মাল ফোর্স গুলা কাজ করতেছে ওগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। বাট আমাদের দুইটা ব্লকের বাইরের থেকে, বাইরের এজেন্ট যে ফোর্স দিচ্ছে, লাইক টেবিল কর্তৃক নর্মাল ফোর্স বা পৃথিবী কর্তৃক ওয়েট, ওগুলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। Use suitable subscripts, for example force on A by B equals FAB. এটা অনেক আহ, মানে স্ট্যান্ডার্ড একটা কনভেনশন, লাইক মোস্ট স্ট্যান্ডার্ড বই হচ্ছে এভাবে প্রকাশ করে আর কি, যে এ এর উপর বি কর্তৃক প্রযুক্ত বল FAB। এই সাবস্ক্রিপ্ট গুলো ঠিকভাবে ইউজ করলে হচ্ছে আমাদের জন্য পরে ইজিয়ার হয়। Draw necessary axes to draw the forces with their tails at the origin. To draw the free body diagram of body P, only take the forces being exerted on P, not forces exerted by P.
এটাই হচ্ছে আমাদের যেখানে মেইন ঝামেলাটা হয়, যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য আমরা নেসেসারি নাম্বার অফ অ্যাক্সিস রাখি। 2 ডিমেনশনাল প্রবলেমে 2টা অ্যাক্সিস, 3 ডিমেনশনাল 3টা, লিনিয়ার কেসে একটা অ্যাক্সিস দিয়ে হয়ে যায়। দেন হচ্ছে আমরা একটা ওই অ্যাক্সিস গুলাতে ওই ডায়াগ্রামের মধ্যে হচ্ছে ফোর্স আঁকি, ফোর্স গুলো হচ্ছে ভেক্টর দিয়ে আঁকি। এন্ড আমরা মেক শিওর করি যে প্রত্যেকটা ফোর্সের যেই আহ, আদি বিন্দু সেটা হচ্ছে ওই আহ, মূল বিন্দু বা অরিজিন, অর্থাৎ ওই অ্যাক্সিস দুইটা যেখানে ছেদ করে একটা আরেকটাকে ওইটাতে থাকে। এন্ড ওই আর শেষ বিন্দু হচ্ছে এমন ভাবে থাকে যাতে হচ্ছে ফোর্সের ডিরেকশন আর ম্যাগনিটিউড হচ্ছে মিলে। বাট এখানে যেটা ঝামেলা হয় আমাদের, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা বডি, টেক ফর এক্সাম্পল আমরা বডি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তখন আমরা ওই অ্যাক্সিসে যে ফোর্স গুলো হচ্ছে বসাবো, ওই ফোর্স গুলো হচ্ছে শুধুমাত্র ওই বডি এর উপরে প্রযুক্ত বল, মানে ওই বডিটার উপরে অন্য কোনো এজেন্ট যে বলটা দিচ্ছে সেই বলগুলাই হচ্ছে আমরা ওই ডায়াগ্রামে প্লট করব। ওই বডিটা অন্য কিছুর উপরে কি ফোর্স দিচ্ছে ওইটা আমাদের কনসার্ন না, ওইটা যদি এই ডায়াগ্রামে আনি দেন ডায়াগ্রাম ভুল হবে। এটা এখানে হচ্ছে লিখছে কি যে only take the forces being exerted on P, not forces exerted by P, অর্থাৎ P এর ফ্রি বডি ডায়াগ্রামে P এর উপরে এক্সার্টেড ফোর্স গুলো আসবে, আর কিছু আসবে না। এরপর হচ্ছে ফাইন্ড নেসেসারি অ্যাঙ্গেলস টু ডিকম্পোজ দ্য ফোর্সেস। এই ডায়াগ্রাম আকার আমাদের ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমরা ফোর্স গুলোকে হচ্ছে অ্যাক্সিস এর দিকে ডিকম্পোজ করব, দেন হচ্ছে ভেক্টর প্রবলেমটাকে সিম্পলিফাই করে কয়েকটা স্কেলার রিলেশনে প্রকাশ করব। সো ওই ডিকম্পোজিশনের জন্য আমাদের অ্যাঙ্গেল লাগতে পারে, এন্ড অ্যাঙ্গেল গুলো সাধারণত আমরা অ্যাক্সিস এর সাথেই বের করি আর কি। এন্ড অ্যাঙ্গেল কিভাবে বের করতে, এটা নর্মাল মানে জিওমেট্রিক আইডিয়া। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শিখলাম, এরপরে তো ডায়াগ্রাম এঁকে বসে থাকলে হবে না, এরপরে কি করব? সো এখানে হচ্ছে অ্যাজ আ হোল আমরা পুরো একটা বা কমন প্রসিজার দ্বারা করেছি, যেটাকে হচ্ছে আমরা বলি ডাইনামিক্যাল অ্যানালাইসিস ইউজিং নিউটনস লস। যে কোনো একটা ঘটনাকে তার যে ডাইনামিক্স সেটা আমরা কিভাবে অ্যানালাইজ করবো নিউটনস ল দিয়ে। চুজ আ সুইটেবল ইনিশিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা হ্যাঁ, এটা আমরা আজকে ক্লাসের প্রথমেই আমরা এটা নিয়ে আলাপ করছি যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেই হচ্ছে আমরা নিউটনস ল গুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। এন্ড সুইটেবল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সংখ্যা অসীম পৃথিবীতে। আমরা বিভিন্ন ধরনের ফ্রেম হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চুজ করতে পারি। তো আমরা এমন একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিব যেটা হচ্ছে আমাদের ওই ঘটনাটার জন্য সুইটেবল এন্ড আমাদের নিজেদের সুবিধা হয়। For each body in the problem, draw a free body diagram. Make sure you account for all the forces. এটা যে সবসময় লাগবে কথা নেই, বাট লাগতে পারে, সো এটা লিখে রাখছি আর কি যে আহ, ওই সমস্যার মধ্যে আমরা যতগুলো বডি নিয়ে হচ্ছে কাজ করব, সবগুলা বডির জন্য একটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকছে এটা আমরা দেখে আসছি। এন্ড আমাদেরকে অবশ্যই এটা মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা ফোর্সের জন্য আমরা অ্যাকাউন্ট করতেছি। লাইক হতে পারে যে আমরা ভুলে গেছি যে একটা বডির ওয়েট আছে, ওই বডির ওয়েটের যে ফোর্সটা ওইটা যদি অ্যাকাউন্ট না করি তাহলে মোটামুটি বলা যায় যে পুরো প্রবলেমটাই ভুল ভুল হয়ে যাবে, এটা আমাদের সলিউশনটা। লেবেল ইজ ফোর্স উইথ সুইটেবল সাবস্ক্রিপ্টস, মানে প্রতিটা ফোর্স তো হচ্ছে সুইটেবল সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করতে বলতেছে। লাইক ফর এক্সাম্পল ফোর্স অ্যাপ্লাইড অন 1/2 ইকুয়ালস F12, force applied on A by B equals FAB, and force applied on A by C will be FAC. Sorry, force applied on B by A will be FBA. এভাবে সাবস্ক্রিপ্ট গুলো ইউজ করলে একটা সুবিধা হয়, যেটা হচ্ছে লাইক আমি যদি বডি এ এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেন হচ্ছে আমরা ওইসব ফোর্স হচ্ছে আঁকবো যেগুলো সাবস্ক্রিপ্টের প্রথম হচ্ছে এ আছে, কারণ অ্যাপ্লাইড অন এ ফোর্স গুলো আমাদের লাগবে, অ্যাপ্লাইড বাই এ ফোর্স গুলো বা অন্য কোনো ফোর্স আমাদের লাগবে না। সো এক বি এ আমাদের কনসার্ন না যখন আমরা এ বডি এর জন্য হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। For each body find the vector sum of the forces or decompose into axes. ওই ওই অ্যাঙ্গেল গুলো, নেসেসারি অ্যাঙ্গেল গুলো বের করার পরে ফ্রি বডি ডায়াগ্রামে প্লট করার পরে
আমরা ইদার হচ্ছে ভেক্টর সাম বের করতে পারি, আর হচ্ছে ওই ফোর্স গুলাকে হচ্ছে অ্যাক্সিসে ডিকম্পোজ করে আলাদা কোন হিসাব পাতি করতে পারি। এটা ডিপেন্ড করতেছে প্রবলেমটা কিরকম সেটার উপরে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি আর কি, যে এই ডায়নামিক্যাল অ্যানালাইসিস বা ফ্রি বডি ডায়াগ্রাম এগুলো ইউজ করে করতে হয় কিভাবে। আমরা হচ্ছে কনিক্যাল পেন্ডুলামটা দেখতে পারি, যে কনিক্যাল পেন্ডুলামটা প্রথমে আসলে কি। পেন্ডুলাম বললেই হচ্ছে আমাদের মাথায় আহ, নিজে নিজে একটা আহ, ঘটনা হচ্ছে ঘটতে থাকে, যে একটা এরকম একটা বব আছে, ববটা হচ্ছে এভাবে দুলতে আছে, লাইক পেন্ডুলাম বললে এটা আমাদের মাথায় আসে। বাট এখানে ঘটনাটা আলাদা। আহ এটা কিন্তু সরল স্পন্দন গতি এক ধরনের, বাট এটা সরল স্পন্দন গতি নেই, এটা জাস্ট একটা পর্যাবৃত্ত গতি, বৃত্তাকার পর্যাবৃত্ত গতি, আর পিরিয়ডিক মোশন আর কি, নট সিম্পল হারমোনিক মোশন। এখানে হচ্ছে যে বক্সটা হচ্ছে একটা দড়ির সাথে আহ, ঝোলানো থাকে, এন্ড দেন হচ্ছে এটা একটা নির্দিষ্ট একটা স্পিড দিলে এটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এখন কত স্পিড দিতে হবে এটা ডিপেন্ড করতেছে দড়ি কতটুকু লম্বা, বা এখানে অ্যাঙ্গেলটা কত, এগুলোর উপরে, এগুলা আজকের কনসার্ন আমাদের। এখন এখান থেকে আমরা কিভাবে হচ্ছে বিভিন্ন কনক্লুশন আসতে পারি ইউজিং ফ্রি বডি ডায়াগ্রাম এন্ড ডাইনামিক্যাল অ্যানালাইসিস। সো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য প্রথম হচ্ছে দুইটা অ্যাক্সিস লাগবে, যে এটা একটা টু ডিমেনশনাল কেস। মানে ফোর্স গুলো হচ্ছে দুইটা ডিমেনশনে হচ্ছে কাজ করতেছে আর কি, ইন টোটাল। অর্থাৎ মানে ফোর্স গুলো একটা প্লেনের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। আমাদের কোনো তিনটা ডিমেনশন আমাদের লাগে না ফোর্স গুলাকে প্রকাশ করতে। সো জেনারেলি হচ্ছে আমরা হরিজন্টাল এক্সিস কে এক্স এক্সিস আর ভার্টিক্যাল এক্সিস কে ওয়াই এক্সিস দিয়ে ডিনোট করি। দেন হচ্ছে আমরা এখানে ফোর্স গুলা বসাবো। ফোর্স গুলা কি কি আছে এটা আমরা এখানে হচ্ছে দেখি, যে ববের যেহেতু ভর আছে তার একটা ওজন অবভিয়াসলি থাকবে, এন্ড ববের সাথে দড়িটা সংযুক্ত, সো দড়িটা হচ্ছে ববের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটাকে আমরা টেনশন ফোর্স বলি। এই দুইটা ছাড়া আর কোনো ফোর্স নেই। আর আহ, যেহেতু এটা বৃত্তাকার গতিতে ঘুরতেছে, এটার যেই এটার একটা ত্বরণ আছে, এন্ড ওই ত্বরণটা হচ্ছে কেন্দ্রের দিকে, বৃত্তের কেন্দ্র বরাবর। এটা আমরা হচ্ছে আহ, বৃত্তাকার গতি যখন পড়ি তখন আমরা বুঝতে পারি আর কি। সো আচ্ছা, এন্ড বাট এই ত্বরণটা কিন্তু কোনো ফোর্স না, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের লব্ধি ফোর্সের দিক বোঝাচ্ছে আর কি। সো এটা কিন্তু এখানে আসবে না। টেনশন ফোর্স প্লট করছি, এন্ড ভার্টিক্যালের সাথে এটার যে অ্যাঙ্গেলটা সেটা আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাই। যদি আমরা এখানে একটু চিন্তা করি আর কি, যে এটা এখানে ফাই অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করে, দেন আমরা যদি এই লাইনটাই যদি এইখানে আহ, একটা ভার্টিক্যাল লাইন হিসেবে ধরি, দেন হচ্ছে এই দুইটাকে হচ্ছে কি বলে, একান্তর কোণ হিসেবে হচ্ছে দুইটাই ফাই হবে, সেটা ফাই। এন্ড এম যে ভার্টিক্যালি নিচের দিকে কাজ করতেছে, এটার জন্য আমাদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগবে না, বুঝে যাচ্ছে এটা দিকে কাজ করতেছে। এখন কি করব, মেক শিওর করবো যে সবগুলা ভেক্টর হচ্ছে দুইটা দুইটা মাত্র দিকে, আহ, দুইটা মাত্র মোস্ট কেসেসে দুইটা মাত্র পারপেন্ডিকুলার দিকে হচ্ছে ডিকম্পোজ হয়ে গেছে। তো এম জি অলরেডি একটা দিক বরাবর আছে, টিটাকে ডিকম্পোজ করবো, ওয়াই বরাবর হচ্ছে টি কস ফাই, এক্স বরাবর হচ্ছে টি সাইড ফাই। আচ্ছা, এখন এখানে যদি আমরা এক্স ওয়াই এর সিনারিওটা একটু চিন্তা করি, এক্স টা হচ্ছে এইদিকে সেন্টারের দিকে, আর ওয়াই হচ্ছে এই ভার্টিক্যাল বরাবর। And আমরা জানি যে লব্ধি ত্বরণটা হচ্ছে এক্স এর দিকে, মিনস ওয়াই এর দিকে কোনো ফোর্স রেজাল্টেন্ট নাই, ফোর্সের রেজাল্টেন্ট পুরোপুরি এক্স এর দিকে। সো ওয়াই অক্ষে আমরা যে কম্পোনেন্ট গুলো পাইছি ওগুলোর রেজাল্টেন্ট জিরো হবে। সো টি cos phi minus mg equals m a y, and ay is 0, so t cos phi minus mg is 0, or t cos phi is simply mg. And x অক্ষের দিকে হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা,
এন্ড এক্স অক্ষে আমাদের একমাত্র ফোর্স হচ্ছে টি সাইন ফাই। সো টি সাইন ফাই ইকুয়ালস এম এ এক্স, এন্ড এ এক্স যেটা এটা হচ্ছে এ এম এ, এন্ড এই দুটোই টি কস ফাই সমান এম জি আর টি সাইন ফাই সমান এম এ, এটা ইউজ করে আমরা আমাদের সুবিধা মতো বিভিন্ন কনক্লুশনে আসতে পারি। এন্ড এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে এক্স অ্যাক্সিসটা যে এদিকে কাজ করতেছে, এটা শুধুমাত্র এই পয়েন্টের জন্যই তো প্রযোজ্য, আর কোনো কিছুর জন্য প্রযোজ্য না। যখন আমি এখানে আসবো তখন এক্স অ্যাক্সিস হবে এইদিকে, আর লব্ধি হবে এইদিকে। বাট যখন আমি এখানে আসবো তখন আমি আমার আমার সুবিধার জন্য আমি আমার অ্যাক্সিসটাকে ঘুরাই নিব, এন্ড এখানে এটার কোনো এফেক্টও পড়বে না, কারণ আহ, বলতে গেলে পুরা কেসটাই হচ্ছে কি একটা মানে সিমেট্রি ফলো করতেছে, যে সবসময় হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর অ্যাক্টিং ফোর্স গুলো হচ্ছে একটা প্লেনের মধ্যে কনফাইন্ড। তো প্লেনটাই হচ্ছে ঘুরতেছে আর কি সবসময়। So, আমাদের অ্যাক্সিসটা ওই প্লেনেই বসেছে আর অ্যাক্সিসটা প্লেনের সাথে ঘুরতেছে। সো এটা আমাদের খুব মানে মানে কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে খুব বেশি আমি রাখিনি আর কি। আহ, মানে আজকে প্রবলেম রাখিনি, কারণ আজকে হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস আমরা পড়তেছি। and এখানে মানে প্রবলেম করতে গেলে দেখা যাবে যে প্রবলেম গুলো তোমরা ম্যাক্সিমাম পারো, বাট মানে প্রবলেমের আন্ডারলাইন লজিক গুলো আমাদের জানা থাকে না, জাস্ট মুখস্থ করে হচ্ছে করে ফেলি এই টাইপের। আচ্ছা, এরপরে আজকের লাস্ট টপিক যেটা হচ্ছে সিউডো ফোর্সেস। এটা হচ্ছে আমরা যে প্রথমে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স কথা বলছিলাম ওইটার সাথেই হচ্ছে রিলেটেড আর কি। তো এটা কি? এটা এটাকে বাংলায় হচ্ছে অলিক বল বলে, মানে আহ, মানে যে বলটার হচ্ছে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট আমাদের ক্যালকুলেশন আমরা ইউজ করি কিরকম, যে এটা শুধুমাত্র অ্যাপিয়ার হয় হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। কারণ হচ্ছে আচ্ছা, এটার একটা আহ, মানে বেসিক আইডিয়া যদি দিতে চাই সেটা হচ্ছে যে ওই গাড়ি গাড়িতে আপেলের যে ইয়াটা, ওখানে যদি আমরা আবার ফিরে যাই যে ওই গাড়িতে বসে থাকা ব্যক্তির সাপেক্ষে হচ্ছে ওই আপেলটা সামনের দিকে অ্যাক্সেলারেট করা শুরু করছিল, বাট ওখানে আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল না। বাট ওই ব্যক্তিটা যে নিজে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সে যদি একটা ফোর্স অ্যাসাইন করতে চায়, জাস্ট টু সে দ্যাট নিউটনস ফার্স্ট ল স্টিল ওয়ার্কস ইন হিজ ফ্রেম, সো ও যেটা করবে ওই অ্যাক্সিলারেশনের দিকে একটা ফোর্স হচ্ছে অ্যাসাইন করে দিবে, যেটা হচ্ছে সেম হবে ওই আপেলের ভর আর আপেলের ত্বরণের গুণফলের সমান। আহ, আচ্ছা, আমি একটা পেজ নিয়ে আর একটু ভালোভাবে চাই। আহ, সে একটা ফোর্স অ্যাসাইন করবে ওই আপেলের উপরে, যেটা হবে হচ্ছে আপেলের ভর টাইমস অ্যাক্সিলারেশন ওর সাপেক্ষে। আহ, এটাকে আমরা ও যেটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম, এটাকে আমরা নন এন আই আর এফ দিয়ে প্রকাশ করলাম, নন ইনার্শিয়াল রেফারেন্স সাপেক্ষে অ্যাক্সিলারেশন। আর মাস তো মাসই, মাসের তো কোনো ফ্রেম লাগে না ক্লাসিক্যাল মেকানিক্সে। এটার একটা সমান ফোর্স সে অ্যাসাইন করবে, আহ, যেটাকে হচ্ছে আমরা এফ সিওডো দিয়ে প্রকাশ করতেছি। সো আমরা ভালোভাবেই জানি যে এরকম কোনো ফোর্স আসলে ফিজিক্যালি এক্সাক্ট হচ্ছে না, বাট ওই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে জাস্ট নিউটনস ফার্স্ট ল সত্যি এটা বলার জন্য হচ্ছে একটা ইমাজিনারি ফোর্স হচ্ছে অ্যাসাইন করতেছে, এটাই হচ্ছে সিউডো ফোর্স। এন্ড এজন্য এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আহ, and আমরা যখন দেখবো যে মানে আমরা যখন বিভিন্ন প্রবলেম সলভ করব তখন হচ্ছে
দেখবো যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নেওয়ার থেকেও নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিলে হচ্ছে ঘটনাগুলা ব্যাখ্যা করে ইজিয়ার হয়ে যায়। তখন আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে কাজ করব, এন্ড উই উইল অ্যাকাউন্ট ফর সিউডো ফোর্সেস, যাতে আমরা নিউটনস ল গুলা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। সো এই জন্য হচ্ছে সিউডো ফোর্সের ধারণাটা আমাদের লাগে আর কি। আচ্ছা, এবার এখানে কি বলছে যে appears only in non-inertial reference frames. আচ্ছা, never possible to determine its kind, gravitational or electromagnetic or strong or weak nuclear force. হ্যাঁ, লাইক রিয়েল ফোর্স গুলো আমরা সবসময় বলতে পারি যে ফোর্স গুলো কি ধরনের, লাইক একটা বডির ওয়েট, গ্র্যাভিটেশনাল ফোর্স, দেন দুইটা বডির মধ্যে নর্মাল ফোর্স, এটা হইতে পারে যে তাদের তাদের অণু বা পরমাণুগুলোর মধ্যে যে আহ, কি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেটার কারণে হচ্ছে। দেন একটা উম, অণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ফোর্স, সেটাও ইলেকট্রোম্যাগনেটিক। আবার ওইটার নিউক্লিয়াসের মধ্যে যেটা কারণে ওইটা মানে সংযুক্ত হয়ে আছে সবল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আবার যে ফোর্সটা হচ্ছে ওই নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এই ধরনের রিয়েল ফোর্সের ক্ষেত্রে এটা বলা সম্ভব সবসময়, বাট সিউডো ফোর্সের ক্ষেত্রে এটা বলা সম্ভব না। কারণ এটা কখন বলা যায়, যখন একটা ফোর্সের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে। সিউডো ফোর্সের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নাই, এটা আবার অরিজিন থেকে আসবে। সো এটা একটা ওয়ে যে আমরা কিভাবে বুঝবো যে কোন একটা ঘটনার মধ্যে কোন একটা ফোর্স সিউডো ফোর্স নাকি রিয়েল ফোর্স। এটা হচ্ছে একটা ওয়ে। এন্ড আরেকটা ইজিয়ার ওয়ে আছে, যেটা হচ্ছে যে হ্যাজ নো রিয়াকশন কাউন্টারপার্ট লাইক রিয়েল ফোর্সেস। আমরা জানি যে রিয়েল ফোর্সেস গুলো যেগুলো আমরা নেচারে পাই, লাইক ওয়েট, নর্মাল ফোর্স, টেনশন বা যে কোনো ধরনের মানে রিয়েল ফোর্স গুলো, ওগুলার সবসময় একটা জোড়া হিসেবে থাকে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হিসেবে থাকে। আহ কোন বলই হচ্ছে মানে একা একা বিরাজ করে না। আমি পৃথিবী আমার উপরে ওজন মানে ওজনের বলে টানতেছে, আমিও তো পৃথিবীকে ওই সেম বলেই টানতেছি। সো এখানে একটা পেয়ার পাওয়া যায়। বাট সিওডো ফোর্সের ক্ষেত্রে কোনো পেয়ার আমরা পাই না, এটা জাস্ট একটা মানে দেখা যায় যে এটা একটা, এটার কোনো রিয়েকশন কাউন্টার পার্ট থাকে না আর কি। জাস্ট এটা নিজেই একা থাকে, এন্ড কারণ এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, মানে মেইন রিজন একটাই। Basically, pseudo forces are non-physical forces that do not exist in real life, but a non-inertial reference frame might count it to describe acceleration of bodies in his frame. The concept of pseudo forces really helps to solve certain types of problems. Um, আচ্ছা, এখানে একটা প্রবলেম আমরা দেখতে পারি, যেটা হচ্ছে সো আমাদের প্রবলেমটা হচ্ছে সে একটা টেবিলের উপরে একটা আনত তল আছে, ওয়েজ, যেটার যেটার উপরে হচ্ছে একটা ব্লক আছে। এন্ড এটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন
দেওয়া আছে ব্লকের ভর m, ওয়েজের ভর হচ্ছে ক্যাপিটাল M। এখন কোয়েশ্চেন করা হলো যে গ্রাউন্ডের সাপেক্ষে হচ্ছে মাসটার হচ্ছে কত, অ্যাক্সিলারেশন কত, এন্ড বলা আছে হচ্ছে এখানে আহ এখানে কোনো, এই দুইটা তলের মাঝে কোনো ফ্রিকশন নাই, এখানে কোনো ফ্রিকশন নাই, সো অবভিয়াসলি এটা ফ্রিলি মুভ করতে পারবে যখন হচ্ছে এটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাইড হবে। সো ফার্স্টে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে ফোর্স গুলা আইডেন্টিফাই করবো। একটা ফোর্স হচ্ছে এই ওয়েজের ওয়েট, দেন এই ব্লকের ওয়েট, দেন হচ্ছে এই ব্লকের উপরে এটা যে নর্মাল ফোর্সটা দিচ্ছে সেটা, সেম ভাবে এই ব্লকটা ওয়েজের উপরে যে নর্মাল ফোর্স দিচ্ছে সেটা, which is opposite in direction and equal in magnitude, and এটার উপরে এই টেবিলটা যে নর্মাল ফোর্স দিচ্ছে, এই টেবিলের উপরে একটা ফোর্স আসতেছে, বাট ওইটা নিয়ে আমরা কোনো ক্যালকুলেট করবো না, তাই এখানে দেখাচ্ছি না। এম জি এম জি এন 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 প্রাইম। এখন এখানে হচ্ছে আমাদের এন প্রাইম নিয়ে খুব একটা কাজ নাই, কারণ এই ব্লকটা এই ব্লকটার কোনো ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন নাই, and ওইটা আমাদের এফেক্টও ফেলবে না আর কি। বাট এই এনটা হচ্ছে আমাদের লাগবে, কারণ এটা আমরা ধরে নিছি। তো এখন এই এনটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যদি জাস্ট এখানে ভেক্টর ডিকম্পোজিশন শুরু করি, দেন খুব একটা সুবিধাজনক কনক্লুশন আসতে পারবো না, কারণ এস এটার পাথটা কিন্তু লিনিয়ার না, এজ এটা মুভ করতেছে এটা এটার পাথটা কিছুটা মানে লিনিয়ার না হয়ে কার্ভ হবে, সো এটা আমাদের খুব একটা সুবিধা হবে না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওয়েজের ফ্রেমে চলে যাব, যাতে হচ্ছে আমাদের এই ব্লকের পাথটা হচ্ছে লিনিয়ার হয়ে যায়, এন্ড তখন আমাদের জন্য এই এমটা কি সেটা ডিটারমাইন করা ইজিয়ার হবে। এখন এই ওয়েজের ব্লক রেফারেন্স ফ্রেমে যদি যাই, এটা কিন্তু একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, কারণ এটার উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, যেটা হচ্ছে এই এন ভেক্টরের হরিজন্টাল কম্পোনেন্ট। সো আমরা যেটা করবো আগে সেটা হচ্ছে এই ব্লকের যেই অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা বের করবো। ভার্টিক্যাল দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা বোঝা যাচ্ছে এই ওয়েজের, বাট এই ওয়েজের যে হরিজন্টাল অ্যাক্সিলারেশন ওইটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এন কে ডিকম্পোজ করব, সেজন্য হচ্ছে আমরা অ্যাঙ্গেল বের করতে হবে আমাদেরকে। এখানে আমরা এমনি একটা দাগ টানলাম, which is parallel to the ground, and এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এস এই নর্মাল ফোর্সটা এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সো এটা আমরা বুঝতে পারছি যে 90 মাইনাস থিটা, এটা এখানে আর লিখলাম না। সো n এর যে horizontal component, that will be n cos 90 degree minus theta. It will be equal to the mass of the wedge times its horizontal acceleration. We get n sine of theta equals max. So the horizontal acceleration of the wedge has to be n sine theta over capital M. এইটা বের করার পরে এখন আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কাজ করা। সো ওখানে আমরা একটা সিউডো ফোর্স হচ্ছে আমাদেরকে অ্যাসেট করা লাগবে এই ব্লকটার উপরে। সো ফার্স্ট আমরা সেটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি ব্লকটার জন্য, এন্ড এটার উপর অ্যাক্টিং ফোর্স গুলো হচ্ছে এই ডায়াগ্রাম আঁকবো। ফার্স্টলি ওয়েট, দেন হচ্ছে আচ্ছা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা নর্মাল কেসে যেগুলো হচ্ছে আমাদের বইটে থাকে যে এটা স্থির থাকে দেন এটা পড়তে থাকে, ওখানে আমরা যেটা করি যে আমরা যে নর্মাল ফোর্সটা ধরে নিই ওইটাকে এলিমিনেট করার জন্য আমরা যে লজিকটা ইউজ করি সেটা হচ্ছে যে এই সারফেসের ভার্টিক্যাল মানে সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা কোনো অ্যাক্সেলারেশন থাকে না,
ওখান থেকে হচ্ছে আমরা নর্মাল ফোর্সটা কাউন্ট করি। এন্ড এখনো কিন্তু আমরা সেম লজিকটা খাটাইতে পারি যদি আমরা এই ওয়েজের ফ্রেমে যাই। এন্ড সো আমাদের অ্যাক্সিস গুলো আসলে এভাবে না নিয়ে হচ্ছে এটার প্যারালালি অ্যাজ আই সেড যেদিকে হচ্ছে অ্যাক্সেশন সবসময় থাকে দিস ডিরেকশন এদিকে, আর এটার লম্ব দিকে নিলে বেটার হয়। সো এটা মুছে দিয়ে হচ্ছে এটার বরাবরে নিচ্ছি আমি এখানে আঁকি। এন্ড এটার উপর লম্ব দিকে আরেকটা অ্যাক্সিস নিলাম। এন্ড উই নো দ্যাট সিউডো ফোর্স সহ যদি আমি কাউন্ট করি, অর্থাৎ নন ইনার্শিয়াল ফ্রেমে যদি কাউন্ট করি, তাহলে এই ভার্টিক্যাল ডিরেকশনে এটার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, অ্যাক্সেলারেশন পুরোপুরি এই ডিরেকশনে থাকবে। সো এখানে আমরা ফোর্স গুলা হচ্ছে আঁকি। ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েট, এক্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, দেন হচ্ছে নর্মাল ফোর্স যেটা এই বরাবর কাজ করতেছে, এন্ড সিউডো ফোর্সটা আসবে হচ্ছে ফ্রেম ট্রান্সফরমেশনের কারণে, এস এই ওয়েজটা হচ্ছে অ্যাক্সেলারেট করতেছে এই বরাবর। সো আবার যে সিউডো ফোর্সটা সেটা আসবে হচ্ছে এইদিকে হরিজন্টালি রাইট। This is the normal force, this is our pseudo force, and this is weight of the block. and অ্যাঙ্গেল গুলো যদি আমরা বের করার ট্রাই করি, দেন হচ্ছে এই লাইনটা হচ্ছে আমি এটা প্যারালাল করে আসছি, আর এইটাকে যদি আরেকটু বাড়াই দিই, দেন এই লাইনটা হচ্ছে এটার প্যারালাল। সো এইটা যেহেতু থেটা, এটাও থেটা হবে। সো এটা থেটা, এটা 90, এটা 90, এন্ড এটা ফুল যেহেতু 100, এটা হবে হচ্ছে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। সো this has to be 90 degree minus theta to get a total of 180 degree. So we get this is 90 degree minus theta. And for mg we get that as this angle is equal to this, and this is 90 degree minus theta, then this is also 90 degree minus theta. আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি যে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে এই বরাবর। সো এই অ্যাক্সিস বরাবর হচ্ছে ফোর্স গুলোকে ব্যালেন্স করব। সো n প্লাস এফ সিউডো, আচ্ছা হ্যাঁ, এফ সিউডো কিন্তু হবে, এফ সিউডো যেটা সেটা হবে হচ্ছে মাস অফ ব্লক টাইমস এ এক্স। এফ সিউডো মাইনাস mg সাইন 90 আচ্ছা একটা ভুল করছি, এখানে সিউডো ফোর্সের কম্পোনেন্টটা নিতে হবে। f pseudo cos 90 degree minus theta plus mg sin 90 degree minus theta has to be 0. Dividing both sides by n, so n over m plus fp is m times ax, and we divide it by n, so we get ax. Ax is equal to n sin theta divided by capital M, and from here we get another sin theta, and that multiplied by this is just n sin square theta over capital M plus g cosine of theta equals 0.
এখান থেকে আমরা সহজেই n এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। n এর ভ্যালুটা আসতেছে হচ্ছে আচ্ছা n যদি পাশে নেই প্লাস আচ্ছা এখানে তো একটা মাইনাস হবে অ্যাজ এটা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে এটার কম্পোনেন্টটা প্লাস সাইন স্কোয়ার theta over n equals g cosine of theta m দিয়ে ভাগ না করলে x বেটার হতো যাই হোক আমরা আবার m দিয়ে গুণ দিব and then এখানে আসবে হচ্ছে 1 plus m sin square theta divided by m which is just m plus m sin square theta over capital M equals g cosine of theta from here n equals mg cosine of theta divided by m plus m sin square theta এখন এখানে সবগুলো আমাদের নন কোয়ান্টিটি সো আমরা নরমাল ফোর্সটাকে ইভ্যালুয়েট করতে পারছি এন্ড এটাই আমরা চাচ্ছিলাম আর কি এরপরে আমি যদি গ্রাউন্ডের সাপেক্ষে এটার অ্যাক্সেলারেশন বের করতে চাই তখন কিন্তু আর মানে আমরা কিন্তু আর নন ইনার্শিয়াল ফ্রেম ইউজ করতেছি না গ্রাউন্ডের উপরে কিন্তু নেট ফোর্স নেই সো তখন কিন্তু এটা সিউডো ফোর্সও আর কাউন্ট করতে হবে না এন্ড জাস্ট এটার উপরে লব্ধি ফোর্স বের করে সেটাকে হচ্ছে মাস দিয়ে ভাগ দিলেই হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে অ্যাক্সেলারেশন পেয়ে যাবে সো করি এখান থেকে হচ্ছে লব্ধি যেটা সেটা পাচ্ছি হচ্ছে n স্কোয়ার প্লাস mg হোল স্কোয়ার ওইটার মাস হচ্ছে m আর ভূমির সাপেক্ষে ত্বরণ যদি a হয় স্কোয়ার করে দিই আগে এদিক স্কোয়ার করার দরকার নেই এদিকে আসতেছে হচ্ছে n স্কোয়ার প্লাস m স্কোয়ার g স্কোয়ার প্লাস 2 n m g cos এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে এটা হচ্ছে 90 এন্ড এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সো এই দুটো যোগ করলে আসে 180 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা তার রুট এখানে সো a আসতেছে জাস্ট 1 ওভার m root n square plus m squared g squared plus plus না cos 180 cos 180 minus theta হচ্ছে minus cos theta so minus 2 n mg cosine of theta where n equals mg cos theta divided by n plus n sin square theta mg cos theta divided by m plus m sin squared theta done এখানে আমরা সো n ক্যাপিটাল n স্মল n থিটা জানি n আমরা ইভালুয়েট করতে পারবো এখানে সো n জানি mg cos থিটা m সবই জানি সো আমরা ভূমির সাপেক্ষে এই ব্লকটার ত্বরণটা হচ্ছে বের করতে পারছি সো এভাবেই হচ্ছে যে আমাদের এভাবে মানে
সিউডো ফোর্স ইউজ করলে হচ্ছে এভাবে প্রবলেম গুলো হচ্ছে সিম্পলি সলভ করা যায় আর কি। আর নয়তো দেখা যেত এখানে এন এর যে ইয়াটা এটা বের করা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। সো এই জন্যই হচ্ছে মাঝে মাঝে আমরা আমাদের নিজেদের হিসাবের সুবিধার জন্য নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে কাজ করি এন্ড ওইটার জন্য করেসপন্ডিং সিউডো ফোর্স অ্যাসাইন করে দিই। সো আমাদের হিসাব পাতি আর ভুল হয় না আর কি। আহ, আজকের জন্য এতটুকুই। আগামীকালকে হচ্ছে আমাদের আবার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ডায়নামিক্স এর উপরই আমাদের সেকেন্ড ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে।